বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। এরই মাঝে এই যুদ্ধে ব্যাপকভাবে জড়িয়ে গেছে হিজবুল্লাহ এবং ইরান। পেরিয়ে গেছে যুদ্ধের 200তম দিন। হিজবুল্লাহর হামলায় 2000 ইহুদি সেনা হতাহত, পালিয়ে গেছে প্রায় 2 লক্ষ। এদিকে যুদ্ধক্ষেত্রে চতুর্মুখী বিপাকে পড়েছে ইহুদিবাদী সেনাদল। বিপর্যয়ের মুখে ইহুদিবাদী বাহিনী এবার পদত্যাগ করলেন ইসরায়েলের স্পেশাল ইউনিটের কমান্ডার। জানিয়ে দেব নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে ইরান রাশিয়ার সমঝোতা স্মারক সই, কাজ হবে কৌশলগত সেক্টরে। অপরদিকে ইউরোপ এবার ধ্বংস হয়ে যেতে পারে বলেছেন ম্যাক্রো। এরপরেই জানাবো কোনোভাবেই কুলোতে পারছে না পশ্চিমারা, ফের ইরানের ওপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এদিকে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভয়ানক মিথ্যা বলেছে হামাস। সবশেষ জানাবো আগামী মাসে বাংলাদেশ চীন সামরিক মহড়া নজর রাখবে ভারত। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। হিজবুল্লাহর অভিযানে এ পর্যন্ত 2000 ইহুদিবাদী সেনা হতাহত, যুদ্ধের 200তম দিন পার। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত তারা দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে 1650টি অভিযান চালিয়েছে, যাতে 2000-এর বেশি ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে। গাজা ইসরায়েল যুদ্ধের 200তম দিনে হিজবুল্লাহ এই তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনে 34,000-এর বেশি নাগরিক শহীদ হয়েছেন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা এই পর্যন্ত ইহুদিবাদীদের বিরুদ্ধে 352টি গোলন্দাজ হামলা চালিয়েছে, 55টি ড্রোন এবং 727টি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট দিয়ে হামলা করেছে। এর পাশাপাশি 546টি গাইড মিসাইল এবং মেশিনগান দিয়ে 77টি হামলা চালিয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা 344টি বাংকার এবং দুর্গ, 328টি কৌশলগত সরঞ্জাম, 722টি ইহুদি বসতি, 92টি সামরিক যান, 67টি কমান্ড সেন্টার, 33টি আর্টিলারি অবস্থান, 5টি ড্রোন, 5টি কথিত আয়রন ডোম মিসাইল প্ল্যাটফর্ম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর 2টি ফ্যাক্টরি ধ্বংস করেছে। হিজবুল্লাহ জানিয়েছে তাদের হামলার কারণে 2,30,000 অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী সীমান্তের 5 কিলোমিটারের মধ্য থেকে 43টি বসতি থেকে পালিয়ে গেছে। ক্রমেই বাড়ছে ইহুদিবাদীদের বিপদ, চারিদিক থেকে ঘিরে ধরেছে হতাশা। বিপর্যয়ের মুখে ইহুদিবাদী বাহিনী এবার পদত্যাগ করলেন ইসরায়েলের স্পেশাল ইউনিটের কমান্ডার। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর স্পেশাল ইউনিট রিফাইমের কমান্ডার দেফির হাইফার পদত্যাগ করেছেন। বুধবার রাতে ইসরায়েলের কয়েকটি সূত্র এই খবর নিশ্চিত করেছে। ইসরায়েলের ইয়দিয়ত আহরণত পত্রিকা নিউজ ওয়েবসাইটেও এ বিষয়ে খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে কমান্ডার দেফির ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান এবং আর্মির সেন্ট্রাল কোরের কমান্ডারের পথ অনুসরণ করেছেন। সম্প্রতি এই 2 কমান্ডার পদত্যাগ করেছেন। লেবাননে আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে ইসরায়েলের রিফাইম স্পেশাল ইউনিটের কমান্ডার তার 2 সিনিয়র কর্মকর্তাকে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সামরিক বাহিনী আরো গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে ইরান রাশিয়ার সমঝোতা স্মারক সই, কাজ হবে কৌশলগত সেক্টরে। ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, এতে জড়িয়ে যেতে পারে পুরো বিশ্ব। এরই মাঝে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া নিরাপত্তা খাতে দ্বিপাক্ষীয় সম্পর্ক বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক সই করেছেন। ইরানের সর্বশেষ জাতীয় নিরাপত্তা পরিষদে সচিব আলী আকবর আহমদিয়ান এবং রাশিয়ার নিরাপত্তা প্রধান নিকোলাই পাক্রোশেভ এই সমঝোতা স্মারকে সই করেছেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে দ্বাদশ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে এই সমঝোতা স্মারক সই হয়। স্মারকের আওতায় তেহরান এবং মস্কো বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা জোরদারে কাজ করবেন। গত কয়েক বছর ধরে ইরান এবং রাশিয়া ঘনিষ্ঠ কৌশলগত মিত্রে পরিণত হয়েছে। নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাত সহ বিভিন্ন খাতে এই 2 দেশের মধ্যে সহযোগিতা জোরদার হয়েছে। 2 দেশের ওপরেই আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সহযোগিতা ও সমন্বয় বেড়েছে। সেন্ট পিটার্সবার্গ শহরে 23 থেকে 25 এপ্রিল পর্যন্ত বিশ্বের 106টি দেশে নিরাপত্তা খাতের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা দ্বাদশ আন্তর্জাতিক সম্মেলনে সম্মিলিত হন। ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে বলেছেন ম্যাক্রো।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি মোকাবেলা করার প্রয়োজনীয় ব্যবস্থা ইউরোপের নেই। প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় এ বিষয়ে সতর্কতা জারি করে তিনি বলেন, সামরিক, অর্থনৈতিক ও অন্যান্য চাপ ইউরোপের ২৭ দেশকে দুর্বল ও ভাগ করে দিতে পারে। ইউরোপের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার ভিত্তিতে বৃহস্পতিবার ২৫ এপ্রিল এমন মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। ম্যাক্রো বলেন, এই মহাদেশ অবশ্যই যুক্তরাষ্ট্রের অধীনে হওয়া উচিত হবে না। সেক্ষেত্রে বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় অবস্থানের রূপরেখা দিয়েছেন তিনি। ইউরোপের সাইবার নিরাপত্তা ক্ষমতা বৃদ্ধি, ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক এবং উচ্চপদস্থ সামরিক কর্মীদের প্রশিক্ষণের জন্য একটি ইউরোপীয় একাডেমি তৈরির আহ্বান জানান। ম্যাক্রো বলেন, রাশিয়াকে কোনোভাবেই ইউক্রেন যুদ্ধে সফল হতে দেওয়া যাবে না। প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষা শিল্প স্থাপনা ছাড়া কোনো প্রতিরক্ষাই কাজ আসবে না। কয়েক দশকে ধরেই এই খাতে কম বিনিয়োগ করা হচ্ছে, তাই সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি বলেন, অধিক পরিমাণে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে হবে। শুধু তাই নয়, দ্রুত শুরু করতে হবে। এসব ইউরোপীয়দের জন্য প্রস্তুত করতে হবে। ইউরোপকে দেখাতে হবে তারা যুক্তরাষ্ট্রের অধীনে নয়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের অনেক কর্মকর্তা মনে করেন, বর্তমানে মার্কিন সামরিক ছত্রছায়া বিশ্বাসযোগ্য বিকল্প নেই। ফের ইরানের উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইরানি ড্রোন ও পণ্য বিক্রির ওপরে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার মধ্যে ইউক্রেন যুদ্ধের রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহারও রয়েছে। ওয়াশিংটন তেহরানের উপরে চাপ বাড়াতে চাইছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে সমন্বয় করে নেওয়া এই পদক্ষেপ ইরানের ১ ডজনেরও বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানি মনুষ্যবিহীন আকাশযান গোপনে বিক্রির সুবিধা ও অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অভিযোগ রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি পণ্য চালানের সঙ্গে জড়িত ২টি কোম্পানি ও একটি জাহাজকেও টার্গেট করেছে ওয়াশিংটন। ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে হামলার জবাবে ১৩ এপ্রিল ইসরায়েল রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এরপর ইরানের ওপরে প্রথম দফায় নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গত ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ১৬ জন ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানের ওপরে নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের ড্রোন কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা বলেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, হামাস যুদ্ধবিরতির গোলপোস্ট সরিয়েছে এবং গাজা যুদ্ধের অবসান ঘটানোর আলোচনায় তাদের দাবিগুলো পরিবর্তন করেছে। যুক্তরাষ্ট্রের এসব অভিযোগকে কিক মেরে উড়িয়ে দিয়েছে হামাস। তবে সোমবার এক সংবাদ সম্মেলনে ম্যাথু মিলার দাবি করেছেন, ফিলিস্তিনি গোষ্ঠী একটি আঞ্চলিক যুদ্ধ উস্কে দেওয়ার উদ্দেশ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি শর্তগুলো পরিবর্তন করেছে। মিলার আরও বলেছেন, যুদ্ধবিরতির লক্ষ্যে হামাসের দাবি পূরণের জন্য ইসরায়েল কিছুটা পথ এগুলে হামাস আবার তাদের দাবি পরিবর্তন করেছে। এর দ্বারা মনে হচ্ছে একটি পূর্ণ আঞ্চলিক যুদ্ধের জন্য আগ্রহী তারা, বরং তারা সংকল্প করে বসেছে যে কারণে আলোচনার টেবিলে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাবে তারা সম্মত হয়নি, বলেন মিলার। তবে হামাস কিভাবে তাদের আলোচনার অবস্থান পরিবর্তন করেছে সে বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কিছুই জানাননি। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এসব বিবৃতি বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওয়াশিংটন সম্পূর্ণরূপে দায়ী। স্বাধীনতাকামী গোষ্ঠীটি আরও জানিয়েছে, তাদের দাবিগুলো প্রথম দিন থেকে স্পষ্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকার যুদ্ধবিরতির চুক্তিতে বাধা দিচ্ছে। বিবৃতিতে হামাস দাবি করেছে, মার্চে উপস্থাপিত দাবিগুলোর মতোই তাদের দাবিগুলো স্পষ্ট। এছাড়া তারা যুদ্ধবিরতির লক্ষ্যে সকল পক্ষ এবং মধ্যস্থতাকারীদের স্বাগত জানায়। হামাস বলেছে, তারা এমন চুক্তিতে আগ্রহী যা তাদের জনগণের উপরে আগ্রাসন বন্ধ করবে এবং এই প্রস্তাব তাদের দাবি পূরণ করেনি। হামাস তাদের প্রাথমিক যে দাবি দাওয়াতেই অনড় রয়েছে, অন্তত প্রকাশ্যে তারা তাই জানিয়েছে।
এই দাবি দাওয়াগুলোর মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং কোনো বাধা ছাড়াই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তরাঞ্চলে ফিরিয়ে আনা। আর অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জোর দিয়েই বলেছেন, হামাস ধ্বংস এবং তাদের হামাসের হেফাজতে থাকা জিম্মি মুক্ত না করা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কখনো সহজ কাজ নয়। কয়েক সপ্তাহের আলোচনার পর কোনো সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তবে আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তরফে কায়রোতে সর্বশেষ দফার আলোচনায় সিআইএ প্রধান উইলিয়াম বার্নসকে পাঠানোর মতো পদক্ষেপের সম্ভবত এর সবচাইতে বড় ইঙ্গিত। 2011 সালে ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তির জন্য হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনায় সহায়তা করেছিলেন গেরশন বাশকিন। তিনি বলেছেন, হামাসকে চাপে রাখার জন্য ইসরায়েল, মিশর ও কাতারের ওপরে যুক্তরাষ্ট্রের চাপ খুব বেশি এবং এটা বেশ স্পষ্ট। এই যে সিআইএ প্রধান উপস্থিত হয়েছিলেন, সেখানে এই আলোচনার জন্য শীর্ষ স্তরের মধ্যস্থতাকারীদের থাকাটা প্রয়োজন ছিল। এটাই কিন্তু আমেরিকার তরফ থেকে বাড়তে থাকা চাপের ইঙ্গিত দেয়। আগামী মাসে বাংলাদেশ ও চীন সামরিক মহড়া নজর রাখবে ভারত। বাংলাদেশ ও চীনা সেনাবাহিনী আগামী মাসে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া করবে। বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। এই খবরের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এদিকে ওই মহড়ার দিকে ভারত নজর রাখবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আধিপত্য প্রতিষ্ঠার জন্য চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। বৃহস্পতিবার চীনের বার্তা সংস্থা সিনহুয়া ও ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল উ কিয়ান সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, দুই সামরিক বাহিনীর মধ্যে ঐক্যমত্য অনুযায়ী পিপলস লিবারেশন আর্মি পিএলএ যৌথ সামরিক মহড়ার জন্য আগামী মাসের প্রথমার্ধে একটি দল বাংলাদেশে পাঠাবে। চীন বাংলাদেশ গোল্ডেন ফ্রেন্ডশিপ 2024 নামের এই যৌথ মহড়াটি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের নীতির আলোকে পরিচালিত হবে। কর্নেল উ কিয়ান বলেন, দুই দেশের সামরিক বাহিনী বাস ছিনতাই ও সন্ত্রাসী শিবির নির্মূল ইত্যাদি বিষয়ে মিশ্র গ্রুপে যৌথ প্রশিক্ষণ পরিচালনা করবে। প্রথমবারের মতো চীনা ও বাংলাদেশের সামরিক বাহিনী এই যৌথ প্রশিক্ষণ পরিচালনা পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বকে বৃদ্ধি করবে এবং ব্যবহারিক বিনিময় ও সহযোগিতাকে আরও গভীর করবে বলে মন্তব্য করেন কর্নেল উ কিয়ান।